ক্লাস 10 সায়েন্স বইয়ের চ্যাপ্টার নাম্বার 13 হলো বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব। সো আজ আমি এই ভিডিওতে এই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস আছে এই কোয়েশনসগুলো আমি তোমাদেরকে বলে দেব। যদি তোমরা এই কোয়েশনসগুলোর আনসার ভালো করে শিখে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় তোমরা সায়েন্স সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব এই চ্যাপ্টারে HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় টোটাল 5 মার্কসের কোয়েশন আসবে। তারপর তোমাদেরকে জেনে রাখা ভালো, সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিটস রিকোয়ার্ডে লেখা ছিল ইউনিট আপ টু 13.6। সো তোমাদেরকে এই চ্যাপ্টারের ইউনিট 13.1 থেকে ইউনিট 13.6 পর্যন্ত পড়তে হবে। তাহলে দেখে নাও ইউনিট 13.6 এ কী দেওয়া আছে। সো ইউনিট 13.6 এ দেওয়া আছে বিদ্যুৎ উৎপাদক। সো তোমরা বুঝতে পারলে যে ইউনিট 13.1 থেকে ইউনিট 13.6 পর্যন্ত যতগুলো ইউনিটস দেওয়া আছে এই ইউনিটসের প্রশ্নগুলো তোমাদেরকে শিখতে হবে। এবং সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিটস ওমিটেডে লেখা ছিল ইউনিট 13.7 অনওয়ার্ডস। তার মানে তোমাদেরকে ইউনিট 13.7 গৃহ বিদ্যুৎ বর্তনী এই ইউনিট থেকে সামনের দিকে যতগুলো ইউনিটস দেওয়া আছে এই ইউনিটসের প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে না, কারণ এই ইউনিটসগুলো সেবা বোর্ডের রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখে নেই রিকোয়ার্ডস ইউনিটসগুলোর কোনগুলোর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য। সো প্রথমে দেখো আমি পেজ নম্বর 224-এ কতগুলো লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে চুম্বকের চারিদিকে যে অঞ্চলে চুম্বক বল পরিলক্ষিত হয় তাকে চুম্বক ক্ষেত্র বলে। সো এখান থেকে একটি কোয়েশ্চন তোমাদের এক্সামে আসতে পারে যে চুম্বক ক্ষেত্র কী বা চুম্বক ক্ষেত্র বলিতে কী বুঝো। সো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে চুম্বকের চারিদিকে যে অঞ্চলে চুম্বক বল পরিলক্ষিত হয় তাকে চুম্বক ক্ষেত্র বলে। তারপর দেখো নেক্সট লাইনে লেখা আছে যে রেখাসমূহে চুম্বকের গুড়াগুলি সজ্জিত হয় তাকে চুম্বক ক্ষেত্ররেখা বা কেবলমাত্র ক্ষেত্ররেখা বলে। সো এখান থেকে আরেকটি কোয়েশ্চন তোমাদের এক্সামে আসতে পারে যে চুম্বকের ক্ষেত্ররেখা বলিতে কি বুঝো। সো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে যে রেখাসমূহে লোহার গুড়াগুলি সজ্জিত হয় তাকে চুম্বক ক্ষেত্ররেখা বা কেবলমাত্র ক্ষেত্ররেখা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই কোয়েশনের আনসারসগুলো তোমরা তোমাদের খাতায় লিখে ভালো করে শিখে নেবে। সো নেক্সট পেজে দেখে নাও। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 227। সো এই পেজ নম্বরে একটি টপিক দেওয়া আছে বা ইউনিটস দেওয়া আছে ইউনিট 13.2.2 ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম। সো এই টপিক থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নিয়মটি লিখো, বা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে যে একটি পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করা সূত্রটি লেখো। এই দুটি কোয়েশনের আনসার সেম হবে। সো আমি তোমাদেরকে এই কোয়েশনটির আনসার এখান থেকে একটি মডিফাই করে বলে দেবো, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো। সো তোমরা আনসারে লিখবে বিদ্যুৎবাহী তারকে ডান হাতে মুঠিবদ্ধ করে ধরলে যদি বৃদ্ধাঙ্গুলটি বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বাঁকা আঙ্গুলগুলি উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নম্বর 222। সো এই পেজ নম্বরে একটি প্রশ্নাবলী দেওয়া আছে। সো এই প্রশ্নাবলী থেকে তোমরা কোয়েশ্চন নম্বর 1, কোয়েশ্চন নম্বর 2 এবং কোয়েশ্চন নম্বর 3 এই তিনটি কোয়েশনের আনসার তোমরা ভালো করে শিখে রাখবে। তারপর দেখো নেক্সট টপিক বা নেক্সট ইউনিট। সো নেক্সট ইউনিট হলো 13.2.3। সো এই টপিকের মধ্যে দেখবে একটি চিত্র দেওয়া আছে। সো এই চিত্রটি তোমাদের এক্সামে একবার এসেছিল এবং কোয়েশনে লেখা ছিল একটি বৃত্তাকার বর্তনীর ভিতর দিয়ে প্রবাহ চালিত হলে সৃষ্টি চুম্বকীয় বল রেখাগুলি অঙ্কন করো। সো এই চিত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এই চিত্রটি তোমাদের এক্সামে আসতে পারে। তারপর দেখো নেক্সট পেজ। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 229। সো এই পেজ নম্বরে আরেকটি ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। সো এই টপিক বা ইউনিটের নাম হলো সোলেনয়েডে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। সো এই টপিক থেকে আমি কতগুলো লাইন দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। সো এখানে লেখা আছে অন্তরীক কপার তারের গণসন্নিবিষ্ট বহু বৃত্তাকার পাকের দ্বারা উৎপন্ন সিলিন্ডার আকৃতির কুণ্ডলীকে সোলেনয়েড বলে। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে সোলেনয়েড কি। সো তোমরা এখান থেকে আনসারটি লিখতে পারবে। সো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে অন্তরীক কপার তারের গণসন্নিবিষ্ট বহু বৃত্তাকার পাকের দ্বারা উৎপন্ন সিলিন্ডার আকৃতির কুণ্ডলীকে সোলেনয়েড বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো নিচের দিকে আমি আরেকটি লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে সোলেনয়েডের অভ্যন্তরে উৎপন্ন প্রবল চুম্বক ক্ষেত্রে কাঁচা লোহার মতো চুম্বক পদার্থ স্থাপন করে তাকে চুম্বকে পরিণত করা যায়। এইভাবে উৎপন্ন চুম্বককে বিদ্যুৎ চুম্বক বলে। সো এখান থেকে তোমাদের এক্সামে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন আসতে পারে যে বিদ্যুৎ চুম্বক কি। সো তোমার আনসার কি লিখবে? তোমার আনসারে লিখবে সোলেনয়েডের অভ্যন্তরে উৎপন্ন প্রবল চুম্বক ক্ষেত্রে কাঁচা লোহার মতো চুম্বক পদার্থ স্থাপন করে তাকে চুম্বকে পরিণত করা যায়। এইভাবে উৎপন্ন চুম্বককে বিদ্যুৎ চুম্বক বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তারপর দেখো এই সাইডে একটি চিত্র দেওয়া আছে। সো এই চিত্রটি হলো বিদ্যুৎবাহী সলিনয়েডের অভ্যন্তরে এবং বাহিরে চতুর্দিকে চুম্বক ক্ষেত্ররেখাসমূহ। সো এই চিত্রটি তোমাদের এক্সামে আসতে পারে, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো, আমি তোমাদেরকে কোয়েশনটি বলে দিচ্ছি। সো কোয়েশনটি হলো একটি প্রবাহযুক্ত সলিনয়েডে সৃষ্টি হওয়া চুম্বক ক্ষেত্ররেখা অঙ্কন করো। সো এই চিত্রটি তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো পেজ নাম্বার 231। সো এখানে দেখো একটি ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। সো আমি লাইনগুলো দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। সো এখানে লেখা আছে পরস্পরের লম্বভাবে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল প্রসারিত করো। যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের এবং মধ্যমা বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুল বিদ্যুৎবাহী পরিবাহীর দ্বারা অনুভূত চুম্বক বলের দিক নির্দেশ করে। সো এই টপিক থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে চিত্রসহ ফ্লেমিংয়ের বাম হাতের নিয়মটি লেখো। সেখানে চিত্র দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবেও আসতে পারে। সো তোমরা কোয়েশনটি তোমাদের খাতায় লিখে রাখো। সো কোয়েশনটি হবে চুম্বক ক্ষেত্রে একটি বিদ্যুৎবাহী পরিবাহী দ্বারা অনুভূত বলের দিক নির্দেশকারী সূত্রটি লেখো। সো তোমরা আনসার এই প্যারাগ্রাফটি তুলে নেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং চিত্রটিও তোমরা তুলে রাখবে। সো নেক্সট পেজে দেখে নাও। সো নেক্সট পেজের ইম্পর্টেন্ট টপিকটি হলো ইউনিট 13.4 বৈদ্যুতিক মোটর। সো বৈদ্যুতিক মোটর যে টপিকটি দেওয়া আছে, এই টপিক থেকে প্রত্যেক বছর এক্সামে কোয়েশন আসে। সো প্রথমে তোমরা দেখে নাও, এখানে লেখা আছে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি ঘূর্ণন কৌশল। সো এই লাইন থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে বৈদ্যুতিক মোটর কি। সো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার কৌশল হলো বৈদ্যুতিক মোটর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট লাইনে লেখা আছে বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, মিক্সার, ওয়াশিং মেশিন, কম্পিউটার, MP3 প্লেয়ার ইত্যাদিতে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় এমন কয়েকটি যন্ত্রের নাম লিখো বা সরঞ্জামের নাম লিখো। সো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে পাখা, রেফ্রিজারেটর, মিক্সার, ওয়াশিং মেশিন। এখান থেকে 3-4টি নাম তোমরা তোমাদের খাতায় লিখে শিখে নিও। তারপরও এই টপিক থেকে আরও কোয়েশন তোমাদের এক্সামে আসে, আমি ভিডিওটি শেষে তোমাদেরকে বলে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর নেক্সট পেজ হলো পেজ নাম্বার 233। সো এই পেজ নাম্বার উপরের দিকে দেখো আমি একটি লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে কোনো কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ বিপরীতমুখী হওয়ার এই কৌশলকে কম্যুটেটর বলে। সো এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে কম্যুটেটর কি। তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে কোনো কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ বিপরীতমুখী হওয়ার এই কৌশলকে কম্যুটেটর বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট টপিক বা নেক্সট ইউনিট। সো এই পেজ নাম্বারের নিচের দিকে আরেকটি ইউনিট দেওয়া আছে। সো ইউনিটটির নাম হলো বিদ্যুৎ চুম্বকীয় আবেশ। এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসে। সো এই টপিকের মধ্যে আমি কতগুলো লাইন দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। যখন কোনো বিদ্যুৎবাহী পরিবাহীকে কোনো চুম্বক ক্ষেত্রে এমনভাবে স্থাপন করা হয় যাতে বিদ্যুৎ প্রবাহের দিক চুম্বক ক্ষেত্রের সহিত লম্বভাবে অবস্থান করে, তখন পরিবাহী একটি বল অনুভব করে। এই বল পরিবাহীকে গতিশীল করে। সো এখান থেকে তোমাদের এক্সামে একটি কোয়েশন আসতে পারে, এবং কোয়েশনটি হবে যে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলিতে কি বুঝো। সো তোমার আনসারটি তোমাদের খাতায় লিখে রাখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমার আনসারে লিখবে কোনো পরিবাহীতে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটলে পরিবাহীতে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার প্রভাবকে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। তারপর দেখো এখানে আমি আর কয়েকটি লাইন দাগিয়ে রেখেছি। এখানে লেখা আছে সর্বপ্রথম এই বিষয়ে অধ্যয়ন করেছিলেন ইংরেজ বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডে। তারপর দেখো লেখা আছে 1831 সনে ফ্যারাডে এই যুগান্তকারী আবিষ্কার করেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদনে গতিশীল চুম্বক ব্যবহার করা হয়। সেখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে কে প্রথম বিদ্যুৎ উৎপাদনে গতিশীল চুম্বক ব্যবহার করেছিলেন বা ব্যবহার করেন। সো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে মাইকেল ফ্যারাডে। যদি আসে কত সনে তিনি আবিষ্কার করেছিলেন, তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে 1831 সনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই পেজের মধ্যে একটি প্রশ্নাবলী দেওয়া আছে। এই প্রশ্নাবলীর প্রশ্নগুলো এই চ্যাপ্টারে অনুসরণীতে দেওয়া আছে। সো আমি সেখান থেকে তোমাদেরকে বলে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 235। সো এই পেজ নাম্বারের নিচের দিকে একটি ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। সো এখানে আমি কয়েকটি লাইন দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। সো এখানে লেখা আছে প্রদর্শন মতে ডানাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের লম্বভাবে প্রসারিত করো। তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক এবং বৃদ্ধাঙ্গুল পরিবাহীর গতির দিক নির্দেশ করলে মধ্যমা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে। এই সহজ নিয়মকে ফ্লেমিংয়ের ডান হাত নিয়ম বলে। সো তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মটি লিখো বা ফ্লেমিংয়ের ডান হাতের সূত্রটি লিখো।
বা এই প্রশ্নটি তোমাদের এক্সামে অন্যভাবেও আসতে পারে। সো আমি প্রশ্নটি বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে যে একটি কুণ্ডলিতে বা বর্তনীতে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক জানতে ব্যবহৃত নিয়মটি উল্লেখ করো। সো এই কোয়েশ্চেন্সগুলোর কিন্তু আনসার একটি হবে। সো আমি তোমাদেরকে এখান থেকে আনসারটি বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো। সো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের লম্বভাবে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক এবং বৃদ্ধাঙ্গুল পরিবাহীর গতির দিক নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে। এই সহজ নিয়মকে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং তোমরা এই ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মের যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্রটি একটু দেখে রাখবে। তারপর দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজের ইম্পর্টেন্ট টপিকটি হলো বা ইউনিটটি হলো বিদ্যুৎ উৎপাদক। সো এই টপিক বা ইউনিট থেকে প্রতি বছর তোমাদের এক্সামে কোয়েশ্চন এসে থাকে। সো এই টপিকে কতগুলো আমি লাইন দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। সো এখানে লেখা আছে বিদ্যুৎ চুম্বকীয় আবেশকে ভিত্তি করে উপরের পরীক্ষা নিরীক্ষা দ্বারা উৎপন্ন আবিষ্ট বিদ্যুতের পরিমাণ সাধারণত অতি সামান্য। এই একই নীতি প্রয়োগ করে বাসগৃহ এবং শিক্ষানুষ্ঠানের চাহিদা পূরণের জন্য অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ উৎপাদকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো চুম্বকক্ষেত্র পরিবাহীর গুণন কার্য সমাধা করা হয় যান্ত্রিক শক্তি ব্যবহার করে। সো এখান থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে বিদ্যুৎ উৎপাদক কি বা বৈদ্যুতিক জেনারেটর কি। সো আমি তোমাদেরকে এখান থেকে আনসারটি বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো। সো তোমরা আনসারে লিখবে যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্রের ভিত্তিতে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বৈদ্যুতিক জেনারেটর বলে বা বিদ্যুৎ উৎপাদক বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এই টপিকে নিচের দিকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। সো এখানে আমি লাইনটি পড়ে নিই, তারপর আমি তোমাদেরকে কোয়েশনটি বলে দিচ্ছি। সো এখানে লেখা আছে সমান সময়ের অন্তরে বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন করায় এই বিদ্যুৎ প্রবাহকে পরবর্তী বিদ্যুৎ প্রবাহ বলে। সো এই লাইন থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে পরবর্তী বিদ্যুৎ প্রবাহ বলিতে কি বুঝো। সো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে সমান সময়ের ব্যবধানে বা সমান সময়ের অন্তরে বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন করে এই বিদ্যুৎ প্রবাহকে পরবর্তী বিদ্যুৎ প্রবাহ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখলাম নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 237। সো এই পেজ নাম্বারের উপরের দিকে আমি আরেকও একটি লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে দেখো লেখা আছে একমুখী এবং পরবর্তী বিদ্যুৎ প্রবাহের মধ্যে পার্থক্য এই যে একমুখী বিদ্যুৎ প্রবাহ সর্বদা একই দিকে প্রবাহিত হয়, অথচ পরবর্তী বিদ্যুৎ প্রবাহের দিক পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। সো এখান থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন এসেছিল যে একমুখী বিদ্যুৎ প্রবাহ এবং পরবর্তী বিদ্যুৎ প্রবাহের মধ্যে পার্থক্যটি লিখো বা প্রধান পার্থক্যটি লিখো। সো তোমরা এখান থেকে পার্থক্যটি লিখতে পারবে। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো। সো তোমরা আনসারে লিখবে একমুখী এবং পরবর্তী বিদ্যুৎ প্রবাহের মধ্যে পার্থক্য এই যে একমুখী বিদ্যুৎ প্রবাহ সর্বদা একই দিকে প্রবাহিত হয়, অথচ পরবর্তী বিদ্যুৎ প্রবাহের দিক পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তারপর এখান থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসতে পারে। আমি তোমাদেরকে এই কোয়েশ্চনসগুলো ভিডিওটি শেষে বলে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো তারপর নিচে দেওয়া আছে প্রশ্নাবলী। সো এই প্রশ্নাবলী থেকে তোমরা কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 3 এবং কোয়েশ্চন নাম্বার 4 এই তিনটি কোয়েশ্চন তোমরা পড়বে। তারপর হলো ইউনিট 13.7 গৃহ বিদ্যুৎ বর্তনী, এবং এই টপিকটি তোমাদের সিলেবাসে নেই। সো এই টপিকটির প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না। সো তারপর আমরা চলে এলাম এই চ্যাপ্টারের অনুশীলনীতে। সো তোমরা অনুশীলনী থেকে কোয়েশ্চন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 4, তারপর কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 6 এই এমসিকিউগুলো ভালো করে দেখে রাখবে। তারপর তোমরা এই কোয়েশ্চন নাম্বার 7টি পড়বে। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 8 সোলেনয়েড কীভাবে চুম্বকের মতো আচরণ করে। দণ্ডচুম্বকের সাহায্যে বিদ্যুৎবাহী সোলেনয়েডের উত্তর এবং দক্ষিণ মেরু চিহ্নিত করা যায় কি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল, এবং এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে অন্যভাবেও আসতে পারে। তো কোয়েশ্চনটি আসতে পারে সোলেনয়েড কীভাবে চুম্বকের মতো আচরণ করে চিত্রের সাহায্যে বর্ণনা করো। এইভাবে তোমাদের এক্সামে কোয়েশ্চনটি আসতে পারে। সো তারপর দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 241। সো এই পেজ নাম্বার থেকে কোয়েশ্চন নাম্বার 9 তোমরা শিখবে। এই কোয়েশ্চনটিও 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 11 বৈদ্যুতিক মোটরের একটি রেখাচিত্র অঙ্কন করো, এর নীতি এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো। বৈদ্যুতিক মোটরে স্প্লিট রিং এর ভূমিকা কী বা বৈদ্যুতিক মোটরে স্প্লিট রিং এর কাজ কী। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চনটি তোমরা সবার আগে শিখবে। তারপর কোয়েশ্চন নাম্বার 12 তোমাদেরকে পড়তে হবে। তারপর এখান থেকে তোমরা কোয়েশ্চন নাম্বার 15, কোয়েশ্চন নাম্বার 15 যে রোমান3 প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি তোমাদেরকে আমি আগে বলে দিয়েছিলাম, মানে ফ্লেমিংয়ের বাম হাতের নিয়মের যে সূত্রটি ছিল বা নিয়মটি ছিল, এই কোয়েশ্চনের আনসার এবং এই কোয়েশ্চনটির আনসার সেম হবে।
তারপর তোমরা কোশ্চেন নাম্বার 16 থেকে শুধু একটি বৈদ্যুতিক জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদকের কার্যপ্রণালী শিখবে। তোমাদেরকে বিদ্যুৎ উৎপাদকের নীতি শিখতে হবে না, কারণ বিদ্যুৎ উৎপাদকের নীতি বা বৈদ্যুতিক জেনারেটরের নীতি 2020 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসে গিয়েছে। সো তোমরা শুধু কোশ্চেন নাম্বার 16 থেকে একটি বিদ্যুৎ প্রবাহের বা একটি বৈদ্যুতিক জেনারেটরের কার্যপ্রণালী শিখে রাখবে। এবং তোমরা শিখবে এখানে ব্রাশের ভূমিকা কী, মানে বৈদ্যুতিক জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদকের ব্রাশের ভূমিকা কী বা ব্রাশের কাজ কী, এই কোশ্চেনটি তোমরা শিখবে। তারপর কোশ্চেন নাম্বার 17 এবং কোশ্চেন নাম্বার 18 তোমাদেরকে শিখতে হবে না। সো আমি এখন তোমাদেরকে এই চ্যাপ্টারে যে নোটসগুলো ছিল এই নোটসের ভিতর থেকে আরও কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদেরকে প্রোভাইড করব। সো তোমরা এখন থেকে নাও ইম্পর্টেন্ট এডিশনাল কোয়েশ্চেন্সগুলো কী কী আছে। সো প্রথম এডিশনাল ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হলো বৈদ্যুতিক জেনারেটর এবং বৈদ্যুতিক মোটরের পার্থক্য কী কী। এই কোয়েশ্চনটি 2015 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটি 2021 সালে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটি হলো একটি পরীক্ষার সাহায্যে বিদ্যুৎ চুম্বকীয় আবেশের পরিঘটনা ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটিও HSLC 2015 একবার এসেছিল। নেক্সট কোয়েশ্চনটি হলো পরবর্তী বিদ্যুৎ প্রবাহের সুবিধাগুলো কী কী। তারপরের প্রশ্নটি হলো কী নীতির ভিত্তিতে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চনটি হলো একটি বিদ্যুৎ উৎপাদক অথবা বৈদ্যুতিক জেনারেটর নির্মাণ করতে পদার্থবিদ্যার কোন নীতি অনুসরণ করা হয়। তারপরের প্রশ্নটি হলো বিদ্যুৎ চুম্বকের মেরু কীভাবে পরিবর্তন করা হয়। নেক্সট কোয়েশ্চনটি হলো পরবর্তী বিদ্যুৎ প্রবাহের কম্পনাঙ্ক বলিতে কী বুঝো, ভারতে এর মান কত। নেক্সট কোয়েশ্চনটি হলো পশ্চিম দিকে নিক্ষেপিত ধনাত্মক আধানের আহিত কণা একটি চৌম্বক ক্ষেত্র একটিতে উত্তর দিকে বিক্ষেপিত হয়। ফ্লেমিংয়ের বাম হাতের নীতি প্রয়োগ করে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করো। নেক্সট কোয়েশ্চনটি হলো চুম্বক ক্ষেত্রের দিক কীভাবে নির্ণয় করা হয়। নেক্সট কোয়েশ্চনটি হলো বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব বলিতে কী বুঝো। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হলো বিদ্যুৎবাহী সলিনয়েডের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্ণয় করার সূত্রটি লেখো। নেক্সট কোয়েশ্চনটি হলো একটি সলিনয়েড অথবা বিদ্যুৎবাহী দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কিসের উপর নির্ভর করে। তারপরের প্রশ্নটি হলো একটি বিদ্যুৎ উৎপাদক অথবা একটি বৈদ্যুতিক জেনারেটরের প্রধান উপাদানগুলি কী কী। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটি হলো বিদ্যুৎ চুম্বকের দুটি ব্যবহার লিখো। এই কোয়েশ্চনটিও অনেক ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট প্রশ্নটি হলো চুম্বকের মেরুর সূত্রটি লেখো। যদি তোমাদের কাছে এই অ্যাডিশনাল কোয়েশ্চন্সগুলোর আনসার না থাকে তাহলে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কোয়েশ্চনগুলোর আনসার্স PDF এর মাধ্যমে প্রোভাইড করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।